वो ऐसे नहीं रुकेगा। फिर मैं उसको रोकता हूँ। আপনি যদি কোনোদিন এখানে না এসে থাকেন তাহলে বিশ্বাস হবে না যে এটা বাস্তব না ভোরের কোনো স্বপ্ন। তবে দুঃখ একটাই, আমি আমার জীবনের সেরা সূর্যোদয়টা মিস করে দিয়েছি। গুড মর্নিং ফ্রম প্যাঙ্গন লেক। যদি কোনোদিন ঘুম থেকে উঠে এই দৃশ্য দেখতে পান তাহলে সেটাকে প্রকৃত গুড মর্নিং বলাই যায়। চা তো আমরা রোজই খাই, কিন্তু আজকে শুধু চা না, চায়ের সঙ্গে থাকবে মন মুগ্ধকর দৃশ্য। লাদাখ সিরিজের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। এখন লেকের ধারে দাঁড়িয়ে আছি, এই যে লেক, আর এই যে 2 নম্বর এই ডান দিক থেকে দ্বিতীয় হচ্ছে এই যেটা দেখা যাচ্ছে সেটা আমার টেন্ট। রাত্রে খুব সুন্দর ঘুম হয়েছিল। আর এখন কিন্তু একটা সমস্যা হচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল রাত্রে এবং ভীষণ ঠান্ডাও লাগছিল। আর এখনও লেক থেকে খুব ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। তো ঘটনা হচ্ছে এই টেন্টে থাকার বেশ কিছু অসুবিধাও আছে, যেমন ইলেকট্রিসিটি। টেন্টে ইলেকট্রিসিটি মাত্র কয়েক ঘন্টার জন্য থাকে, যেমন সন্ধ্যা 7:30 থেকে রাত্রি 11টা পর্যন্ত। এখন তারপর রাত্রি 11টার পর থেকে এখন সারাদিন ইলেকট্রিসিটি থাকবে না, আবার সন্ধ্যা 7:30টার সময় ইলেকট্রিসিটি আসবে। তো এই এক অসুবিধা। আর হোটেলের মতো সবসময় রুম সার্ভিস পাবেন না। তো এই হচ্ছে টেন্টে থাকার কিছু কিছু অসুবিধে। আমরা যে টেন্টে আছি, এই টেন্ট, তারই রেস্টুরেন্ট হচ্ছে এইটা। এরপর ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম 3 ইডিয়ট মুভির শুটিং স্পট দেখতে, যেটা এখানকার অন্যতম আকর্ষণীয় জায়গা। প্যাংগং লেককে বাম দিকে রেখে আমরা এগিয়ে চললাম। গাড়ি থেকে এইমাত্র নামলাম, এখন সেই এলাকায় যাচ্ছি যেখানে 3 ইডিয়ট সিনেমার শুটিং হয়েছিল। ফাইনালি পৌঁছে গেলাম সেই জায়গা যেখানে 3 ইডিয়ট মুভির শুটিং হয়েছিল। এই হচ্ছে সেই জায়গা যেখানে 3 ইডিয়ট ও জব তক হে জান মুভির শুটিং হয়েছিল। খুব সুন্দর জায়গা। এক শান্ত অথচ ঢেউ ভাঙা পাহাড়ি নোনা জলের হ্রদের উপরে সূর্য তার প্রথম আলো বুলিয়ে দিতে থাকে। রঙের খেলা চলতেই থাকে হ্রদের বুকে। ছোট ছোট তরঙ্গ নানা রং মেখে ছড়িয়ে পড়ে, ঢেউ ভাঙে কূলে। এই প্যাংগং লেক কিন্তু প্লাস্টিক ফ্রি জোন। শুধু প্যাংগং লেক বলে না, পুরো লাদাখ কিন্তু প্লাস্টিক ফ্রি জোন। তাই আপনাদেরকে অনুরোধ করব, লাদাখ এলে অবশ্যই এই ট্র্যাডিশন ধরে রাখবেন। সামনের এই সুনীল জলরাশি, পাহাড়ের মাথায় মেঘের ভাস্কর্য, গায়ে উড়ন্ত মেঘের ছায়ার লিপি। কিভাবে বর্ণনা করি এগুলোকে? সুন্দর, চমৎকার, অপূর্ব, এই শব্দ এতদিন ধরে যা যা ব্যবহার করে এসেছি সবই যে বড্ড ফিকে লাগছে এই বিশালতার সামনে। অনেক আগে এর সাথে নুব্রা ভ্যালির শায়ক নদীর যোগ ছিল, অর্থাৎ প্যাংগংয়ের জল গিয়ে মিশত শায়ক নদীতে। এখন সেই ধারা শুকিয়ে গিয়ে এই হ্রদকে এন্ডোরিয়েক হ্রদে পরিণত করেছে। এর ফলে এর জল বাষ্পীভবন আর মাটির তলায় চলে যাওয়া ছাড়া বেরোনোর কোনো রাস্তা নেই। পাহাড় থেকে নেমে আসা ধারাগুলো যেসব খনিজ পদার্থ নিয়ে এসে এতে জমা করে, সেগুলো জলটাকে ক্রমাগত নোনতা করে তোলে। এতটাই নোনতা এর জল যে এখানে খুব বেশি সবুজের অস্তিত্ব নেই। শুনেছি এই হ্রদে মাছও নেই। ভারতের দিক থেকে দুটো নালা বা ঝর্ণা পাশের উঁচু পাহাড়গুলো থেকে নেমে এসেছে প্যাংগংয়ের বুকে। তার একটা নাম চুসুল নালা।
প্যাঙ্গন লেকের ট্যুরিজমের ব্যাপারে একটা তথ্য জানিয়ে রাখি, মানে 2009-এ যে 3 ইডিয়ট সিনেমা এসেছিল তার আগে পর্যন্ত প্যাঙ্গন লেক নিয়ে অতটা হাইপ ছিল না। ফরেনাররা শুধু আসতো, ইন্ডিয়ানরা সেভাবে আসতো না। 3 ইডিয়ট সিনেমা রিলিজ হওয়ার পরই এই জায়গাটা ভারতীয় ট্যুরিজমের মানচিত্রে একটা জায়গা করে নেয়। এগুলো সম্পর্কে নতুন করে বলার আর কিছুই নেই। স্বপ্নের দেশ থেকে নির্বাসনের পালা শুরু হলো, অর্থাৎ এবার ফেরার পালা। প্যাংগং লেককে পেছনে ফেলে লের রাস্তা ধরলাম। মন ভারাক্রান্ত, আরও অনেকক্ষণ থাকতে পারলে ভালো হতো। শহরের পর্যাপ্ত অক্সিজেনে যখন প্রাণ হাঁপিয়ে উঠবে তখন আবার ছুটে আসতে হবে প্রকৃতির এই আঙিনাতে, এই বলে মনকে সান্ত্বনা দিলাম। এসে পৌঁছালাম তাংশে। এখান থেকে লে আরও 113 কিমি। এর আগে লাদাখ সিরিজের 3য় পর্বে দেখেছিলাম লে শহরের কিছু দর্শনীয় স্থান, কিন্তু তখন সম্পূর্ণ লে শহর এক্সপ্লোর করা হয়নি। এই পর্বে অবশিষ্ট কিছু দর্শনীয় স্থান যেমন থিকসে মনাস্ট্রি, র্যাঞ্চো স্কুল, শে প্যালেস, এগুলো এক্সপ্লোর করব। যাচ্ছিলাম প্যাঙ্গন থেকে লের দিকে, তো রাস্তায় এক জায়গা পড়লো, জায়গাটার নাম বলছে ছোলতাক, লাদাখি ভাষায় ছোলতাক বলছে। তো এইখানে একটা লেক আছে। আশ্চর্যজনকভাবে দেখা যাচ্ছে লেকটা পুরোটাই জমে গিয়েছে, জমে বরফ হয়ে গিয়েছে। তো চলুন সেই লেকের কাছে আপনাদেরকে নিয়ে যাই। এই রকম বিভিন্ন রকম আশ্চর্য ঘটনা ও জিনিস দেখতে গেলে লাদাখে আপনাদের আসতেই হবে। চাংলা পাস থেকে 7 কিমি আগে অবস্থিত এই লেকটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই ছিল না, এবং এটা আমাদের আইটিনারিতেও ছিল না। তাই অপ্রত্যাশিত এত সুন্দর একটা স্পট পেয়ে বেশ আপ্লুত ছিলাম। জল জমে একদম শক্ত বরফে পরিণত হয়েছে, মনে হচ্ছে আইস হকি খেলা যাবে। বিনা সানগ্লাস আপনি কিন্তু এখানে 1 মিনিট থাকতে পারবেন না, চোখ ঝলসে যাচ্ছে, এতটাই রোদ লাগছে বলার নেই। আর একটা কথা জানিয়ে রাখি, এত সুন্দর জায়গা দেখে এক্সাইটেড হয়ে লাফাঝাপা শুরু করবেন না, নইলে শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। পৌঁছে গেলাম চাংলা পাসে। সমুদ্রপৃষ্ঠ থেকে 17,688 ফুট উচ্চতায় অবস্থিত এই পাস পৃথিবীর অন্যতম উঁচু মোটরেবল পাস। লে শহর থেকে এর দূরত্ব 75 কিলোমিটার। চলতে চলতে একটা ভিউ পয়েন্ট এসে দাঁড়ালাম, সেখান থেকে এই যে পর্বত শ্রেণীর একটা রেঞ্জ খুব সুন্দর দেখা যাচ্ছে, সেই জন্য এটা ক্যাপচার করার জন্যই দাঁড়ালাম এখানে। দেখুন একবার।
সময় এখন বেলা 2:45। লে থেকে 30 কিমি আগে খারু বলে একটা জায়গা, সেখানে পৌঁছালাম। তো সেখানে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য এখন আমরা প্রবেশ করলাম। খারুতে আমরা লাঞ্চ সারলাম, এরপরে আমরা লের দিকে যাব। এসে পৌঁছালাম থিকসে মনাস্ট্রিতে। লে শহর থেকে প্রায় 19 কিলোমিটার দূরে থিকসে গ্রামে রয়েছে এই মনাস্ট্রি। এটি হচ্ছে লাদাখের সবচেয়ে বড় মনাস্ট্রি। এটা জানা কথা যে মনাস্ট্রি মূলত পাহাড়ের উপরেই হয়, এটিও তার ব্যতিক্রম নয়। বেশ বড় এলাকা জুড়ে তৈরি 12 তলা এই মনাস্ট্রিতে উঠতে গিয়ে একসময় মনে হচ্ছিল পথের শেষ কোথায়, কি আছে শেষে, আর পারছি না। এখানকার বিশেষ আকর্ষণ হলো 49 ফুট বুদ্ধের মূর্তি। পদ্ম আসনে বসা এই মূর্তি মৈত্রী বুদ্ধ নামে পরিচিত। চোখ জুড়ানো এই মূর্তি 2 তলা বাড়ির সমান। এটিকে সেন্ট্রাল লাদাখের সবচেয়ে বড় মূর্তি হিসাবে ধরা হয়। এটি তৈরি করতে 4 বছর সময় লেগেছিল। 49 ফুট মাটির এই মূর্তিটিতে তামা ও সোনার পেন্ট আছে। এই মনাস্ট্রি তৈরি হয় 15 শতাব্দীতে। থিকসে মনাস্ট্রির মায়াবী পরিবেশ আর 49 ফুট উঁচু মৈত্রী বুদ্ধ মূর্তির দিকে তাকালে আপনি মুগ্ধ হবেন। কি অপূর্ব সেই মূর্তি, শান্ত, সমাহত। 1970 সালে দলাই লামার আগমন উপলক্ষে এই মূর্তি তৈরি করানো হয়। তিব্বতে বৌদ্ধ ধর্মচারের গেলুক ধারা অনুষ্ঠিত হওয়ায় লাদাখে খুব কম গুম্ফাতেই গৌতম বুদ্ধের চিরায়ত গান্ধার ঘরানার মূর্তি দেখতে পাবেন। সমগ্র তিব্বত জুড়েই তন্ত্রপ্রধান বৌদ্ধ ধর্মচারণ লক্ষ্য করা যায়। বিগ্রহের শিরে সুসজ্জিত মুকুট থাকে। মূল বিগ্রহের পাশে দলাই লামার ছবির অত্যাবশ্যক উপস্থিতিও লক্ষণীয়। দলাই লামা বেশিরভাগ সময় এখানেই কাটান। বেশ বড় এই গুম্ফা এবং সাজানো গোছানো। বৌদ্ধ শিল্পকলার অনেক নিদর্শন, যেমন স্তূপ, বিভিন্ন ধরনের মূর্তি, ছবি, তলোয়ার এখানে দেখতে পাবেন। মনাস্ট্রি তো অনেক দেখেছি, কিন্তু এত বড় মনাস্ট্রি এর আগে দেখেছি বলে আমার মনে পড়ছে না। বেশ বড়সড় এই মনাস্ট্রিটা। একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে এখানে এসে বেশ উচ্ছ্বসিত ছিলাম। সিন্ধু উপত্যকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,800 ফিট উচ্চতায় পাহাড়ের পশ্চিমমুখী ঢালে লাল হলুদ রঙের এই 12 তলা গুম্ফাটি দেখে থিকসে মনাস্ট্রির এখন টপ ফ্লোরে এসেছি এবং এর উপরে উঠতে দেওয়া হয় না, যদিও আর একটা ফ্লোর আছে। তো এটা হচ্ছে টপ ফ্লোর, যেখান থেকে আমরা এই এলাকার পুরো ভিউটা খুব সুন্দর দেখতে পাচ্ছি। আশেপাশের 25টি গ্রাম এই মনাস্ট্রির সঙ্গে যুক্ত। তিব্বতের লাসার পোটালা রাজবাড়ির আদলে তৈরি এই মনাস্ট্রি। এর উপর থেকে আশেপাশের গ্রামগুলোর দিকে তাকালে আপনার চোখ জুড়িয়ে যাবে।
এইমাত্র এসে পৌঁছালাম সে 3 ইডিয়েট খ্যাত রাঞ্চো স্কুলে। এই স্কুলের প্রকৃত নাম ড্রুক হোয়াইট লোটাস স্কুল বা ড্রুক পদ্মা কাপুর স্কুল, আর এটাই ছিল 3 ইডিয়েট খ্যাত ফংসুক ওয়াংরুর কর্মশালা। এই স্কুলটি একটি সাধারণ তিব্বতী স্কুল ছিল, যেখানে আমির খানের 3 ইডিয়েট মুভি শুটিং হওয়ার পর আমিরের অর্থ সাহায্যে স্কুলটি সুন্দর করে তৈরি হয়। সিনেমা স্মৃতি ছাড়া আর কিছুই নেই দেখার এখানে। এই হচ্ছে 3 ইডিয়েট সিনেমার সেই রাঞ্চোর স্কুলের ভেতরের অংশ, কিন্তু অ্যাকচুয়ালি স্কুলটা ওই দিকে কিন্তু আমাদের যাওয়া অ্যালাউ না। এই জায়গাটা নিশ্চয়ই চিনতে পারছেন, এই সেই জায়গা যেখানে চতুরকে ঝটকা দেওয়া হয়েছিল। রাঞ্চো স্কুল থেকে চলে এলাম শে প্যালেস দেখতে। এই যে এইদিকে শে প্যালেস যাওয়ার সিঁড়ি। লাদাখের প্রতিটি প্যালেস বা প্রতিটি মনাস্ট্রি থেকে আপনি তার শহরের খুব সুন্দর ভিউ পাবেন। এখানে দেখুন কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। সে প্যালেস এবং মনাস্ট্রি লে শহর থেকে 15 কিলোমিটার দূরে লে মানালি সড়কে অবস্থিত। এটি একটি কমপ্লেক্স যেখানে একটি মনাস্ট্রি এবং একটি প্যালেস দুটোই রয়েছে। সে একসময় লাদাখের গ্রীষ্মকালীন রাজধানী ছিল। সে প্যালেস এবং মনাস্ট্রি 16 শতাব্দীতে নির্মিত হয়েছিল। মনাস্ট্রিটি পরিচিত তার দৈত্যাকার শাক্যমুনি বুদ্ধের মূর্তির জন্য, যা বলা হয় লাদাখের দ্বিতীয় বৃহত্তম মূর্তি। এই শে প্যালেস এবং মনাস্ট্রি নির্মাণ করেছিলেন দেলদান নামগ্যাল তার প্রয়াত পিতা সেমগে নামগ্যালের স্মৃতির উদ্দেশ্যে। স্টোক প্যালেসে চলে আসার আগে পর্যন্ত সে প্যালেস 1834 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজ পরিবারের আবাস স্থল ছিল। যদিও আসল প্রাসাদটি 10ম শতাব্দীতে লাদাখের রাজা লাচেন পালজিগম সে গ্রামের কাছে তৈরি করেছিলেন। ফসল বপন ও ফসল কাটাকে উদ্দেশ্য করে এই শেতে বছরে 2টো ফেস্টিভ্যাল হয়। ফসল বপন মরশুমে যে ফেস্টিভ্যাল হয় তাকে সে ডু লু ফেস্টিভ্যাল, এবং ফসল কাটা মরশুমে যে ফেস্টিভ্যাল হয় তাকে সে রূপলা ফেস্টিভ্যাল বলে। বর্তমানে সে প্যালেস আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে আছে। এই সে প্যালেস ছিল এই দিনের আমাদের শেষ দর্শনীয় স্থান। এরপরে আমরা হোটেলের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন, বাই।